নাট্যকার নাকি পলিটিক্যাল রেবেল, উইলিয়াম শেক্সপিয়ারের সঠিক মূল্যায়ন যাই হোক না কেন, তার নাটকের অনুপ্রেরণা সেলুলয়েডে তুলে ধরতে গিয়ে একজন আগমার্কা বাঙালি চলচ্চিত্রকার কি শেষ পর্যন্ত বিদ্রোহী হয়ে উঠেছেন? নয়তো সাধারণভাবে বাংলা ছবি যেখানে বিবাহ বিচ্ছেদ এবং বিবাহ বহির্ভূত সম্পর্কেই ক্রমাগত ঘুরপাক খায়, সেখানে চিটফান্ড, মানি লন্ডারিংয়ের মতো বিষয়গুলো ছবির কাহিনীতে তুলে ধরার জন্য শেষ পর্যন্ত হ্যামলেটকে কেন তিনি বেছে নেবেন? এমনকি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে দাঁড়িয়ে বাংলা ছবির অর্থনৈতিক উৎস নিয়েই বা কেন প্রশ্ন তুলবেন? প্রশ্ন তুলবেন ক্ষমতার রাজনীতি কিংবা দুর্নীতির চাষাবাদ নিয়ে? এই সমস্ত প্রশ্নের উত্তর জানবো হ্যামলেট থ্রি বাংলা ছবি হেমন্তের পরিচালক অঞ্জন দত্ত আমার সঙ্গে স্টুডিওতে। অঞ্জনদার কাছে যাব, কিন্তু তার আগে দেখব হেমন্ত ঠিক কি নিয়ে আসছে। হীরক রাজার দেশে যুক্তিতক্ক আর গপ্প, কলকাতা ৭১, পদাতিক, প্রতিদ্বন্দ্বী বা গৃহযুদ্ধ। সত্যজিৎ, ঋত্বিক, মৃণাল, বুদ্ধদেবের পর থেকে বাংলা ছবিতে রাজনৈতিক আবহের এতকালের ট্র্যাডিশনে যেন ভাটার টান। সেই শূন্যতা এবার পূরণ করতে চলেছেন গৃহযুদ্ধেরই বিজন অর্থাৎ অঞ্জন দত্ত। নতুন ছবি হেমন্ততে অঞ্জন তুলে ধরছেন রাজনীতি, দুর্নীতি, এমনকি চিটফান্ডের মতো ইস্যু। সমাজের অন্ধকার জগৎ কিভাবে রাজনীতি পুষ্ট হয়ে অন্ধকারতর হয়ে উঠছে তাও দেখানো হচ্ছে হেমন্তে। কালো টাকার উৎস কি, সেই টাকা কোন পথে ঘুরপাক খেয়ে কিভাবেই বা তৈরি করে ফেলছে আরো অনেক বেশি টাকা। বাংলা ছবিতে কিভাবে ঢুকে পড়ছে কালো টাকা। দু চোখে পরিচালক হওয়ার স্বপ্ন নিয়ে ছবির প্রধান চরিত্র হেমন্ত বেছে নেবে না শিল্পের প্রতি আপোষের কোনো পথ। শির দাঁড়া সোজা রেখে হেমন্ত প্রশ্ন তুলবে দুর্নীতির বিরুদ্ধে। শেক্সপিয়ারের হ্যামলেট এখানে হেমন্ত চরিত্রে পরমব্রত। যিশু সেনগুপ্ত করেছেন হোরেশিওর চরিত্র, সিনেমায় তার নাম হীরক। ক্লডিয়াসের চরিত্রে শাশ্বত চট্টোপাধ্যায়, ছবিতে নাম কল্যাণ। হ্যামলেটের মা গার্ট্রুডের চরিত্রের নাম গায়ত্রী, অভিনয় গার্গী রায়চৌধুরী। আর ওফেলিয়ার চরিত্রে পায়েল সরকার। শেক্সপিয়ারের হ্যামলেটের থেকে অনুপ্রাণিত হেমন্ত এই সময় প্রাসঙ্গিক হয়ে ওঠে রাজনৈতিকভাবেই। পরিচালক অঞ্জন দত্তই যেন প্রশ্ন করতে চান এই ছবির মাধ্যমে। দুর্নীতির চাদর তুলে চিনিয়ে দিতে চান কালো মুখগুলোকে, সেই সঙ্গে পূরণ করতে চান রাজনৈতিক ছবির অভাব। এবিপি আনন্দ। অঞ্জনদা, শুরুতেই যেটা জানতে চাইবো সেটা হচ্ছে সেই রাজকন্যা কি কম পড়িয়াছের মতো যে ৬২ বছর বয়সে অঞ্জন দত্তের কি গল্প কম পড়িল? মানে যে অঞ্জন দত্তের গান মানেই এক একটা আলাদা আলাদা টুকরো টুকরো গল্প, ছবি মানে একটা মৌলিক গল্প, সেই অঞ্জন দত্তকে শেক্সপিয়ারের কাছে হাত পাততে হচ্ছে কেন? দেখো সুমন, একটা জিনিস আমার মনে হয় আমার কেন সকলেরই জানা দরকার, যে এই যে যখনই সময় বা পরিবেশ বা পৃথিবীতে একটা ক্রাইসিস ঘটেছে, সেটা যে কোনো দেশেই, মানে সেটা রাজনৈতিক ক্রাইসিস, অর্থনৈতিক ক্রাইসিস, সামাজিক ক্রাইসিস, দূষণ, এনভায়রনমেন্টাল ক্রাইসিস, যখনই একটা বড় ধরনের ক্রাইসিসটা বাড়তে গেছে, তখনই আমরা দেখেছি বারবার করে যে শিল্পীরা থিয়েটারে, সিনেমাতে ক্লাসিক্সে ফিরে গেছে। কারণ এটা ঐতিহাসিক, কিন্তু এটা আমি আজকে হ্যামলেট করছি বলে বলছি না। মানে জাহানুই যখন হিটলারের এলেন, তখন জাহানুই আন্তিগনে অনুবাদ করলেন, মানে চেঞ্জ করলেন, অনুবাদ আবার লিখলেন আন্তিগনে। এমার্জেন্সির সময় আমাদের ভারতবর্ষে সেই আন্তিগনে নান্দিকার করলো। কিন্তু আমি বলছি যে, এবং ক্লাসিক্সগুলো তখন জরুরি হয়ে যায়, ক্লাসিক্সের পেছনে দাঁড়িয়ে কথা বলতে সুবিধা হয়। কিন্তু এখন এই 2016-এ দাঁড়িয়ে তোমার কোন মানে ক্রাইসিসটা তোমার সব থেকে টাচ করছে? কারণ গোটা কেরিয়ার, গোটা জীবন, গোটা যৌবন ধরে তো তুমি রাজনীতি, প্রত্যক্ষ রাজনীতি থেকে ব্যক্তি অঞ্জন দত্ত তার ব্যক্তি জীবনকে সবসময় আলাদা করে রেখেছে। এখন তাকে বলতে হচ্ছে কেন? কোথায় তার তাগিদটা, কোথায় খোঁচাটা? সেটা আমার মনে হয় মানে প্রত্যেকটা শিল্পী বোধ একটা পয়েন্টে ফেস করে এটা, যে চারপাশে যা ঘটছে, আমার চারপাশে এখন যেটা ঘটছে এই দেশে, আমার সময়, সমাজে, আমার শহরে, সেখান থেকে মুখ ফিরিয়ে নিয়ে আমি কি নিজের মতো করে গল্প বলে যাব? সারাক্ষণ ধরে একটা গোয়েন্দা গল্প বা গান করে একটা লোক, তার গল্প বলে যাব? আমার ছোটবেলার গল্প বলে যাব? পার্ক স্ট্রিটের নস্টালজিয়া করে যাব? নাকি এই সময় দাঁড়িয়ে যাদবপুরে কি ঘটছে, জেএনইউতে কি ঘটছে, আমার চারপাশে কি ঘটছে, আমি কি খাবো না খাবো, আমি কি পড়বো না পড়বো, এগুলো বলে দিচ্ছে একটা সিস্টেম, এটা নিয়ে প্রশ্ন তুলবো না? আমার কাছে মনে হচ্ছে যে আমার এই ৬২ বছর বয়সে এসে ইটস ইম্পর্টেন্ট দ্যাট
আমার এই প্রশ্নগুলো তোলা জরুরি হলো, কিন্তু আমি বলছি বিপজ্জনক না? মানে এই তো মৌচাকে ঢিল মারা, এবং মৌচাকে ঢিল মেরে সেই গাছের তলায় দাঁড়িয়ে থাকা। তুমি বাংলা ছবি করছো, বাংলা ইন্ডাস্ট্রির সিনেমায় যে অর্থ আসছে সেই অর্থের উৎস নিয়ে প্রশ্ন তুলছো, লোকে পেটাবে তো। না, আমার মনে হয় দের ইজ একটা দর্শক আছে যারা সেই অর্থে অন্যরকম ছবি দেখতে চায়। না, দর্শক সেই দর্শকই কিন্তু ফাইনালি আমাদের মতন যারা হয়তো যারা নাটক করছে বা যারা সেই দর্শকই বাঁচিয়ে রাখবে তাদের। আমার দর্শক রইলো, কিন্তু তোমার সতীর্থরা যে ইন্ডাস্ট্রিতে টাকা আসছে তো ভালো কথা, টাকার রং দেখতে মশাই অঞ্জন দত্তকে কে বললো? না, আমার মনে হয় দ্যাট আমি জানি না, মানে আর কবে ভাববো তাহলে আর 70 বছর বয়সে। তোমার সতীর্থরা যে ইন্ডাস্ট্রিতে টাকা আসছে তো ভালো কথা, টাকার রং দেখতে মশাই অঞ্জন দত্তকে কে বললো? না, আমার মনে হয় দ্যাট আমি জানি না, মানে আর কবে ভাববো তাহলে আর 70 বছর বয়সে। মানে আমি বলছি দ্যাট মানে আমার ইন্ডাস্ট্রিতে করাপশন, আমার ইন্ডাস্ট্রিতে টাকা কিভাবে আসছে, আমার ইন্ডাস্ট্রি কিরকম ধরনের ছবি করবে, তেলেগু তামিল রিমেক করবে না অরিজিনাল গল্প করবে, এই প্রশ্নগুলি তো উঠছে বিভিন্নভাবে হেমন্ততে। তো এখন এই প্রশ্নগুলো আমি না তুলে আরেকজন তুলতে পারে, মানে আমি জানি না। জাস্ট আমার মনে হয় যে এই প্রশ্নগুলো একটা পয়েন্টে যদি আমি না ফেস করি, সেটা যদি না আসে, কারণ আমি ব্যক্তিগতভাবে এখানে হেমন্ত, আমি হ্যামলেট, এটাই হ্যামলেটের সমস্যা আমার মনে হয়, দ্যাট এই টু বি অর নট টু বি, আমি কি প্রশ্ন করব, আমি কি নাকি আমি নিজে একটা ছবি বানাবো, চুপ করে গিয়ে ছবি করব, আমি কি গান করে যাব, নাকি গানের মধ্যে দিয়ে আমি প্রশ্ন করব, বা গানের বাইরে গিয়ে আলাদাভাবে আমি একটা মিছিলে হাঁটবো। এই প্রশ্নগুলো আমাকে আগে মনে হয়নি। আমার বয়স বাড়তে বাড়তে একটা সময় এসেছে যখন আমার মনে হচ্ছে যে I have to be a little more serious, আমার চারপাশের সমাজ সোসাইটি সম্পর্কে I have to be a little more serious, আর আমি যে কাজটা করছি সেটার একটা আন্ডারস্ট্যান্ডিং আসা। তার মানে এই নয় যে মানে সবাই খারাপ, আমার ইন্ডাস্ট্রি পুরো গোল্লায় গেছে, তা নয়। না, হলো, আমি বলছি টু বি অর নট টু বির পরের বাক্যটাই হচ্ছে দ্য স্লিংস অ্যান্ড অ্যারোজ অফ আউটরেজিয়াস ফিউচার। আমি বলছি সেটাকেও তো অঞ্জন দত্তকে ফেস করতে হবে, সেই ওই অ্যাক্ট 3 ওই প্যারাতেই আছে একটা বাক্য পরে। আমার মনে হয় দ্যাট আমি যদি মানে এটা কোনো না কোনো ভাবে যে কোনো লোক একটু সিরিয়াস সিনেমা করলেই ফেস করতে হয়েছে আমাদের দেশে, ইন দ্য সেন্স দ্যাট হয় দর্শক বলে সত্যজিৎ রায় তো একসময় বলা হয়েছিল কি দেখাচ্ছে গরিব বা ভারতবর্ষ নোংরা এসব দেখাচ্ছে। সো আমরা যদি সত্যজিৎ রায় করে যাই, তাহলে তার শুধু তার কিভাবে তিনি সংলাপ লিখেছেন, তার সেন্স অফ হিউমার, তার ঘর সাজানো, তার এগুলো দেখবো, নাকি তার অলসো তার ফিলসফি আইডিওলজিটাও দেখবো আর কি। তো সামহাও আমার মনে হয়েছে এটা করা অত্যন্ত জরুরি আমার, এবং এইরকম ধরনের ছবি করা উচিত। শুধু যে তাই করবো তার না, আমি তো ব্যোমকেশ করছি, কিন্তু শুধুমাত্র গিয়ে শেষ জীবনে একটা ব্যোমকেশের ছাপ্পাটা নিয়ে আমি চলে যাব, কারণ ম্যাক্সিমাম 7-8টা ছবি করতে পারি, শুধু একটা ব্যোমকেশের ছাপ্পা নিয়ে চলে যাব, এটা আই ডোন্ট থিঙ্ক আই শুড ডু। কারণ মৃণাল সেনের হাত ধরে এসেছি, আমি অজস্র ভালো ভালো মানুষ বা যারা এইসব ধরনের ছবি করছে তাদের হাত ধরে এসেছি, আমার আই ক্যান জাস্ট আরেকটা গান বাজনার ছবি করে, আই ডোন্ট থিঙ্ক দ্যাট ইজ মাই। এখানে আমি সামান্য একটু আপত্তি করছি, কারণ দর্শকদের আমি দেখাতে চাইবো যে অঞ্জন দত্ত যখন ব্যোমকেশও করেন তখন তার বিশ্লেষণ কখনো কখনো লেখকের উপন্যাস ছাড়িয়েও তাতে কিন্তু রাজনীতির ছোঁয়া আমরা পেয়েছি, একবার নয় একাধিকবার, একাধিক ছবিতে। দেখুন, রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে সিনেমার বিচার, গণতান্ত্রিক দৃষ্টিকোণ থেকে সিনেমার বিচার, এই দুইয়ের মেলবন্ধন না হলে চলচ্চিত্রকারের সার্থকতা কোথায়? এই প্রশ্নই অঞ্জন দত্তর পিছু ধাওয়া করে। তাই তাঁর ছবিতে কলকাতা এবং নগর জীবনের সুস্থির এবং অস্থির কোলাজে যাই ধরা পড়ুক না কেন, রাজনৈতিক ভাবনার প্রকাশ কোথাও না কোথাও উঁকি দিয়েই যায়। অঞ্জন দত্তর ব্যোমকেশ সিরিজের ব্যোমকেশ ফিরে এলো ছবিটির কথাই ধরা যাক। ব্যোমকেশের রাজনৈতিক সচেতনতা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের কলমে যতটা প্রকাশ পেয়েছে, তার চেয়ে অনেকটাই এগিয়ে গিয়েছেন অঞ্জন দত্ত তাঁর এই ছবির সংলাপে। তুমি প্লাস কামাই করে দেয়ালে পোস্টার মারছো আর হল্লাবাজি করে বেড়াচ্ছ। হল্লাবাজি আর মার্কসিজম এক নয় দাদু। দত্ত ভার্সেস দত্ততেও রাজনৈতিক চেতনা ছুঁয়ে গিয়েছেন অঞ্জন। নকশাল আন্দোলনের পটভূমিতে মিছিলে পা মিলিয়ে নয়, সেলুলয়েডে রাজনীতির গভীরতা মাপার প্রয়াস করেন অঞ্জন। আর সেই প্রয়াসেরই আগামী ছবি হেমন্ত, এবিপি আনন্দ।
অঞ্জন দা, আমার মনে আছে এই ফিল্মটা রিলিজ করার পর আমি দেখে প্রথম ফোনটা তোমায় করেছিলাম যে মকরন্দর যে ক্যারেক্টারটার যে রাজনৈতিক ছোঁয়াটা, যে স্তরটা তুমি যোগ করেছো লেখকের লেখার ওপর, সেটা আমার চমৎকার লেগেছিল। আমি বলছি যে তোমার প্রত্যেকটা ছবিতে কোথাও একটা আন্ডারলাইন, দত্ত ভার্সেস দত্ত, যেখানে মানে শুধু পটভূমি হিসেবে রাজনীতি নয়, একেবারে প্রত্যেকটা চরিত্রের সঙ্গে ওতপ্রোতভাবে ওই সময়ের রাজনৈতিক গতি প্রকৃতি কিন্তু জড়িয়ে আছে। তুমি রাজনীতি বাদ দিয়ে ওই ছবিটা ভাবতেই পারবে না। হ্যাঁ, কিন্তু সেটা পরোক্ষভাবে পটভূমি, মানে পটভূমি আছে বা, কিন্তু তা সত্ত্বেও বারবার করে যে এই মানে শিল্পটা বড় আর কিছু বড় নয়, এরম এইভাবে আছে আর কি। যে ব্যোমকেশ বলে যে দেখো সবাইকে রাজনীতি করতে হবে, তার কোনো মানে নেই, একটা ভালো সিনেমা বানালেও সেটা মানুষের কাজে দেয়, এরম ধরনের জায়গাটা। এবং মকরন্দকে মানে নকশাল, তখন নকশাল বাড়ি হয়নি, তার আগে স্টেজ যখন বেরিয়ে আসতে চাইছে পার্টি থেকে, পার্টির ক্রাইসিস, লেফট পার্টি একটু ভাঙছে, সেই সময়কার একটা পার্টিকে সে প্রশ্ন করছে, তার মনে প্রশ্নগুলো জাগছে। তো এইগুলো রেখেছি বিকজ সেই সময় দিয়ে আমি বড় হয়েছি, আমি সময় একটু বড় হয়েছি, অত 70-এর দশকে আমি বড় হয়েছি। আই গ্রু আপ ইন এ টাইম যেখানে এইসব ঘটেছে। কিন্তু আজকের সময়টা আমার কাছে আজকে কি ঘটছে চারপাশে, আজকে ভারতবর্ষে বা আমার দেশে বা সারা পৃথিবীতে কি ঘটছে ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেইটা থেকে সরে থাকাটা আমার মনে হচ্ছে ইজ রং। মানে সেটা শুধুই কলেজের ছেলেরা করবে, সেটা শুধুই নিউজ চ্যানেল করবে, বা সেটা শুধুই খবরের কাগজ লোক করবে, সিনেমা থিয়েটার করবে না। থিয়েটার তো করে, থিয়েটার প্রশ্ন করে, তাহলে থিয়েটার প্রশ্ন করছে কিন্তু অ্যাবসলিউটলি রেগুলারলি করে, কৌশিক এ করছে, আন্তিগণে করছে, থিয়েটার করে যাচ্ছে, তাহলে কেন সিনেমা করবে না ইজ মাই কোয়েশ্চেন। এবং তখন আমি শেক্সপিয়ারটা ধরি, যেটা তো প্রথমে তোমার প্রথম প্রশ্নে ফিরে গিয়ে, শেক্সপিয়ারে ইজ এ ক্লাসিক। একটা ক্লাসিক কিছু বেসিক সত্যি থাকে, কিছু বেসিক প্রশ্ন থাকে, জীবন, তার করাপশন, পাওয়ার, মানি, এই বেসিক প্রশ্নগুলো থাকে। এবং সেখানে যখন এলাম তখন আমি দেখলাম যে রাজনীতি বাদ দিয়ে হ্যামলেট হয় না, রাজনীতি বাদ দিয়ে কিং লিয়ার হয় না, জুলিয়াস সিজার হয় না, হ্যামলেট হয় না, ম্যাকবেথ হয় না, রাজনৈতিক ভাবনাটা বাদ দিয়ে হয় না। তার মানে আমি পলিটিক্যাল পার্টি নিয়ে করতে পারতাম, পলিটিক্যাল জুলিয়াস সিজার করতে গেলে তো পলিটিক্সই হবে, আনতেই হবে, মানে পলিটিক্স বাদ দিয়ে কি করে, এটা পলিটিক্যাল জায়গা। হ্যামলেট এটা আর্টিস্টের রাজনৈতিক ক্রাইসিস, সেই জন্য আমি সিনেমার জগৎটা বেছে নিয়েছি। রঞ্জনদা, এই লেখকদের জেনারেলি প্রথম উপন্যাসটা হয় আত্মজীবনীমূলক। পৃথিবীর বেশিরভাগ লেখকের প্রথম উপন্যাস বিশ্লেষণ করলে তাই পাওয়া যায়। তোমার প্রোটাগনিস্টরাও কোথাও টুকরো 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 অঞ্জন দত্ত তাদের মধ্যে পাওয়া যায়। হেমন্তর কতটা অঞ্জন দত্ত, কতটা শেক্সপিয়ারের হ্যামলেট? আমার মনে হয় শেক্সপিয়ারের হ্যামলেটের যে ক্রাইসিস, সেই ক্রাইসিসটা আমার হচ্ছে বলেই আমি হ্যামলেটটা করছি। মানে তুমি যে বলছো না যে তাহলে হাউ এই সাফার্স স্লিংস অফ দ্য ফরচুন, এইটা একটু আউটরেজ এন্ড স্লিংস অফ দ্য ফরচুন, এরা তো এখন প্রোডিউসাররা তো জুতো মারবে, তোমায় পয়সা দেবে না, তো তবুও তুমি কেন এটা করছো? আমার মনে হয় আমার ক্রাইসিসটা তাই, মানে আমি কি প্রশ্ন করব, নাকি আমি চুপচাপ আর একটা সিনেমা বানাই, আর একটা গল্প বানিয়ে আর একটা সিনেমা বানাই, সেটা করব, নাকি আমি আমার সময় দাঁড়িয়ে আমার সময়ের কথাটা বলবো? এটা আমার ক্রাইসিস, এবং এটাও হ্যামলেটের ক্রাইসিস। এটাই টু বি অর নট টু বি করতে 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 এক সময় ও প্রশ্ন করতে আরম্ভ করে। এটা আমার মনে হয়েছে আই রিলেট টু দিস ক্রাইসিস, এই ক্রাইসিসটা আমার। পরমব্রতর ক্রাইসিসটা আমারই ক্রাইসিস, এবং আমি পরমকে আমার একটা এক্সটেনশন হিসেবে দেখি। আমি যদি আরেকটাও করি, সেটা হচ্ছে যে একটা রাজনৈতিক ছবির ধারা বাংলা ছবির শুরু থেকে চলে এসছে, ইদানিং কয়েক বছর বা কয়েক দশক সেটা স্তব্ধ, আর সেভাবে রাজনীতির কথা ফিল্মে পাওয়া যাচ্ছে না। কেন বলে তোমার মনে হয়? আমার জানি না, আমার মনে হয় একটা কনফিউশন হয়েছে, কনফিউশন থেকে এটা হচ্ছে একটা, মানে আমি বলছি এটা কিন্তু ক্রিয়েটিভ কনফিউশন। মানুষ স্বার্থপর হয়ে গেছে, সে জাস্ট এন্টারটেইন করে টাকা রোজগার করতে চাইছে, আমি এটা মনে করি না। আর সেটা বলা যেত যদি দুটো রাজনৈতিক ছবি মানুষ মুখ ফিরিয়ে নিত, যদি না চলতো, সেই পরিকল্পনা করেননি, সেটা হয় করার পর আমার মনে হচ্ছে দ্যাট আমরা চিরকালই বাঙালিরা ওয়ার ভেরি, মানে আমরা র্যাডিক্যাল মানে প্রগতিশীল একটা জাতি, একটা রেস। এই র্যাডিক্যালিজম যখন ভেঙে গেল, তখন থেকে আমরা কনফিউজড হয়ে গেছি। আমরা তারপরে আর কিছু ভাবতে পারিনি,
আমরা ডেমোক্রেসিকে আলাদা করে একটা র্যাডিক্যাল জায়গায় নিয়ে যেতে পারি, যে গণতান্ত্রিক চিন্তাটাও অত্যন্ত একটা র্যাডিক্যাল চিন্তা, গণতান্ত্রিক প্রশ্নটাও র্যাডিক্যাল। আমরা সবসময় লেফট বা বামপন্থীকে র্যাডিক্যাল ভেবেছি, ঠিক। এটা আমার একটা বেসিক অ্যানালিসিস। এইখান থেকে না কোথাও গিয়ে এটা কনফিউজ হয়ে গেছে, আমি কি বলবো, আমি 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 কি করবো, এই কনফিউশনটা সবাইকে তাড়িয়েছে, আমাকেও তাড়িয়েছে, আমিও উল্টোপাল্টা। এই কনফিউশনটা কাটাতেই হ্যামলেটকে 19 বছর লাগলো, তোমার হেমন্তর 28 বছর আর অঞ্জন দত্তের 62 বছর। যে ডেমোক্রেসি ইজ পারহ্যাপস মানে মানে গণতন্ত্র বামপন্থা থেকেও হয়তো বেশি র্যাডিক্যাল, এইটা রিয়েলাইজ করতে করার কনফিউশন আর কি, আমরা রিয়েলাইজ করতে পারি। আমি তো বুঝতে পারি এটা একটা কনফিউশন, এটা সকলের মধ্যেই হয়েছে, আমাদের সিনিয়র্সদের হয়েছে। তারপর জানি না, তারপর সামহাও একটা অ্যাভয়েড করে গেছি, আমরা সবাই অ্যাভয়েড করেছি, মানে উই হ্যাভ কেন হবে না, দেয়ার ইজ নো রিজন ওয়াই ইট শুডন্ট, মানে এটা হতে, যে জন্য আজকে যাদবপুরে এই যে এতগুলো ঘটনা ঘটে গেল, দুর্দান্ত একটা ছবি হতে পারে না, দারুণ ছবি হতে পারে, শুধু বিদেশেই কেন হবে, আমাদের এখানে হতে পারে না? না না, যার রিফ্লেকশন এই মুহূর্তে বাংলা স্টেজে আছে কিন্তু ফিল্মে নেই। নেই তো, বাংলা স্টেজে তো হচ্ছে, তাই তো বলছি, স্টেজে আছে, মৌলিক ভাবে হচ্ছে, মৌলিক নাটক হচ্ছে, মৌলিক নাটক হচ্ছে, প্রশ্ন তুলছে তারা, কিন্তু কেন সিনেমাতে সরে গেল আমি ঠিক, আমার মনে হয় কনফিউশন থেকে, এবং যে আমি যদি, এবং কনফিউশন থেকে আস্তে আস্তে একটা সিকিউর জায়গায় চলে যাই আমরা, সেই সিকিউরিটির মধ্যে দাঁড়িয়ে যে অডিয়েন্স এটাই নেবে, অডিয়েন্স এটাই নেবে করতে করতে, কিন্তু তুমি দেখো প্রতি সপ্তাহ একটা করে ছবি রিলিজ হচ্ছে, কেউ দেখছে না, অমুক থ্রিলার, অমুক আতঙ্ক, তমুক তমুক, কেউ দেখছে না সেই ছবিগুলো। তার মানে কি একটা সার্টেন অডিয়েন্স কিন্তু সরে যাচ্ছে, আস্তে 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 সরে যাচ্ছে, আর একটা সার্টেন অডিয়েন্স থাকছে, তারা আসছে, তারা দেখছে, তারা পরকীয়া, প্রেম, এনা টানা সম্পর্ক ওটা চলছে, কিন্তু একটা সার্টেন বড় অডিয়েন্স, ইয়াং অডিয়েন্স 18 to 35, তারা বাংলা সিনেমা দেখছে কি এখন? আমার সেটাই প্রশ্ন। মানে যারা ওভারনাইট ডিসিশন করে একটা এত বড় মিছিল বার করে ফেলতে পারে, তারা কি খুব বাংলা সিনেমা দেখছে? আমার মনে হয় না। একসময় যারা হই হই করে বাংলা গান শুনেছিল, তারা এখন কি গান শুনছে? ঠিক। মঞ্চের হ্যামলেট আর সেলুলয়েডের পর্দার হেমন্ত কতটা আলাদা? মানে তুমিও তো মঞ্চে হ্যামলেট করেছো। আমি করেছিলাম তখন, যেটা করেছিলাম সেটা হচ্ছে আমি অনুবাদ করেছিলাম, তার নাম হ্যামলেট, যুবরাজ, রাজা, হ্যানা। আমি যখন ফিল্মে করছি, আমাকে ওটা পুরোটা অ্যাডাপ্ট করে কলকাতা, তার ব্যাকগ্রাউন্ড এবং পুরো এম্পায়ারটা অ্যাকচুয়ালি একটা ফিল্ম প্রডিউসিং কোম্পানি। হেমন্ত মানে হ্যামলেট কবিতা পড়তে গেছিল উইটেনবার্গ, সেখান থেকে আসে ডেনমার্কে, এখানে সিনেমা নিয়ে পড়তে গেছে নিউ ইয়র্কে, সেখান থেকে আসে, এই চেঞ্জেস গুলো করেছি। কিন্তু আদারওয়াইজ সিন 1 সিন 2 তুমি বলছো যে গল্পের কাঠামো একেবারে একরকম রেখেছো? হ্যাঁ, গল্পের কাঠামো একেবারেই প্রায় একরকম। একটা দুটো ছোটখাটো চেঞ্জ আছে, যে ওই মানে গ্রেভইয়ার্ডের সিন আছে একটা, লাস্টে গিয়ে যেখানে ইয়োরিক বলো ছোটবেলার বন্ধুর ওই খুলিটা পায়, এখানে আমি ইয়োরিককে একটা চরিত্র করে একটা কম্পিউটার হ্যাকার করে আগে এনে, এবং ওভারডোজ করে হেমন্ত প্রবলভাবে মারটার খেয়ে ওফিলিয়ার মৃত্যুর পর আইসিইউতে ওদের দেখা, আইসিইউটা গ্রেভইয়ার্ড। আচ্ছা আচ্ছা আচ্ছা, আইসিইউটা হচ্ছে গ্রেভইয়ার্ড করেছে আর কি, মানে ওখানে ওটা একটা কবরখানা মনে করতে একেবারে শেষ প্রশ্ন, সেটা হচ্ছে শেক্সপিয়ারের একটা তো ইটারনাল ইমোশন নিয়ে ভদ্রলোক এমন খেলেছেন যে যার বাইরে প্রায় আমাদের রবীন্দ্রনাথের মতো যে অন্য আবেগের প্রত্যেকটা স্তরকে নানা রকম করে নানা পর্যায়ে নিজে ডিফাইন করে গেছেন, যার ফলে খুব সহজে তার কাছে আশ্রয় নেওয়া যায়। এছাড়া প্রাসঙ্গিকতা, এই যে মঞ্চে এতগুলো পরপর বা শেক্সপিয়ারের নানা ধরনের অ্যাডাপ্টেশন আমরা দেখছি, ফিল্মে দেখেছি, জাতীয় পর্যায়ে, জাপানে গেছিলাম, জাপানি ছবিতে অবধি এখনো অবধি শেক্সপিয়ারের কাছে মাঝে মাঝে ফিরে যাচ্ছে, এইটা কেন? শুধু চিরন্তন ইমোশন তো নয় না, এটা হচ্ছে মানে ভীষণভাবে কন্টেম্পোরারি হয়ে যাচ্ছে। উৎপলবাবু যে বলেছিলেন যে শেক্সপিয়ারের মতন কন্টেম্পোরারি আর কেউ নেই, ভীষণ মানে সমকালীন হয়ে যাচ্ছে, মানে যতবার ওইটাই আর কি বড় ক্লাসিক্সের যেটা আমার মনে হয় রবীন্দ্রনাথ কিছু কিছু জিনিস, কিছু গান বা কিছু রবীন্দ্রনাথের চিরকাল আমরা শুনে যাবো, বিকজ এটা চিরন্তন সত্য। একটা কিছু কিছু সত্য চিরন্তন, তো মানে মার্কসিজম বলছেন যে চিরন্তন সত্য বলে কিছু নেই, আমার বিশ্বাস নেই, আমার মনে হয় কিছু কিছু সত্য থেকেই যায়, পাওয়ার করাপ্টেড হয়ে যায়, একটা পয়েন্ট থেকে করাপ্টেড হয়ে যায়, তো এটা চিরন্তন সত্য।
এবং মানুষ রুখে দাঁড়ায় একটা পয়েন্টে এসে, দেয়ালে পিঠ থেকে গেলে মানুষ রুখে দাঁড়াবেই, এটাও একটা চিরন্তন সত্য বলে আমার মনে হয়। তো সেই কিছু কিছু চিরন্তন সত্য উনি আছে আপনার। একেবারেই। অঞ্জনদা, অনেক অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আমরা এই শুভেচ্ছা দিয়ে এই অনুষ্ঠান শেষ করব যে হেমন্ত বাংলা ছবির জগতে, রাজনৈতিক ছবির জগতে সেই যে রিচ ট্র্যাডিশন আমাদের রাজনৈতিক ছবি করার, সেখানে হেমন্ত একেবারে বসন্ত নিয়ে আসুক। আমরা এই অনুষ্ঠান শেষ করব। এর আগে বহুবার ভারতীয় চলচ্চিত্রে মঞ্চে শেক্সপিয়ারের কাছে আশ্রয় নিয়েছেন সৃষ্টিশীল নির্মাতারা, সেই কাজগুলোর দিকে দ্রুত একবার চোখ রেখে। দিনটা ছিল 23শে এপ্রিল, সাল 1616। চলে গিয়েছিলেন তিনি, রেখে গিয়েছিলেন অসামান্য সব সৃষ্টি। 400 বছর পর 2016তেও যে একইভাবে প্রাসঙ্গিক থাকবে তার লেখনী, হয়তো ভাবা যায়নি সেদিন। শেক্সপিয়ারের লেখা নিয়ে আজও সিনেমা তৈরি হয়ে চলেছে একের পর এক, যেমন হ্যামলেট অবলম্বনে অঞ্জন দত্তর হেমন্ত। ছবিতে রিমেক ছবির প্রযোজক শিল্পে কালো টাকার আমদানি করা কাকার বিরুদ্ধাচারণ করে প্রশ্ন তোলে হেমন্ত। ক্লডিয়াস আর হ্যামলেটের সমীকরণের প্রাসঙ্গিকতা অঞ্জন অনুভব করেছেন এই সময়। মাস 6 আগেই মুক্তি পায় শেক্সপিয়ারের রোমিও জুলিয়েট অবলম্বনে পরিচালক অপর্ণা সেনের ছবি আরশিনগর। রোমিও ও জুলিয়েটের মতোই এই ছবিতে রণজিৎ ও জুলেখার প্রেম, মৃত্যু ও তাদের দুই পরিবারের বিরুদ্ধ চিন্তন রূপলী পর্দায় তুলে ধরেন পরিচালক অপর্ণা। 1963 সালে মুক্তি পায় ভ্রান্তি বিলাস। কমেডি অফ এরার্স অবলম্বনে তৈরি হয় ছবিটি। বলিউডেও একাধিক পরিচালক আজও প্রাসঙ্গিকতা খুঁজে পান শেক্সপিয়ারের কাহিনীর। বিশাল ভরদ্বাজ হায়দার, ওমকারা ও মকবুল ছবি 3টি তৈরি করেছেন হ্যামলেট, ওথেলো ও ম্যাকবেথ অবলম্বনে। রোমিও জুলিয়েট অবলম্বনে ছবি তৈরি হয়েছে বলিউডেও। সঞ্জয় লীলা বানশালীর ছবি রামলীলা ও মনসুর খানের কেয়ামত সে কেয়ামত তাক। বাংলার নাট্যমঞ্চেও পরিচালকরা বারবার অনুভব করেন শেক্সপিয়ারের প্রয়োজনীয়তা। কিং লিয়ার অবলম্বনে সুমন মুখোপাধ্যায়ের পরিচালনায় রাজা লিয়ারের চরিত্রে অভিনয় করেন সৌমিত্র চট্টোপাধ্যায়। ক্ষমতা, দ্বন্দ্ব ও ক্ষমতার ভয়াবহতার দিকে আঙুল তুলতে নাট্য পরিচালক কৌশিক সেন বেছে নেন শেক্সপিয়ারের ম্যাকবেথকে। পরিচালক ব্রাত্য বসুও বেছে নেন শেক্সপিয়ারকেই। 12th নাইটে সেবাস্তিয়ান ও ভায়োলার কাহিনী ব্রাত্য তুলে ধরেন মুম্বাইয়ের প্রেক্ষাপটে। সেবাস্তিয়ান ও ভায়োলা সেখানে হুমা ও আসগার। আর জাহাজডুবি নয়, এখানে যমজ ভাই বোন হারিয়ে যায় বিস্ফোরণের পর। শুধু 12th নাইটই নয়, হ্যামলেট অবলম্বনে ব্রাত্যর হেমলাট দ্য প্রিন্স অব গরানহাটাও নজর কাড়ে দর্শকদের। বিভাস চক্রবর্তীও হ্যামলেট মঞ্চস্থ করেন বাংলার নাট্যমঞ্চে। তালিকা শেষ হওয়ার নয়, গত 4 শতক ধরেই প্রাসঙ্গিক শেক্সপিয়ার, প্রাসঙ্গিক আজও। ফের তার প্রয়োজনীয়তা আজকের আর্থসামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে অনুভব করলেন পরিচালক অঞ্জন দত্ত। এবিপি আনন্দ। নিবেদন করছে ডালমিয়া সিমেন্ট, সম্পর্ক গড়ে দেশ গড়ে। পাওয়ার্ড বাই অরিশ শেয়ার প্লাস প্রিমিয়াম, মজবুত চুল তাই মজবুত কনফিডেন্স। সহযোগী নিবেদক সফেদ ডিটারজেন্ট পাউডার, সাফাইকা সুপারস্টার, শালিমার শেফ গুঁড়ো মশলা, জীবনের আসল স্বাদ। বিবেকানন্দ হসপিটাল, দুর্গাপুর। আমরা জানি জীবনের মূল্য। GIS গ্রুপ এডুকেশনাল ইনিশিয়েটিভস, ছাত্র থেকে সফল প্রফেশনাল। গগন থার্মেক্স TMT বার, নির্মাণের বাদশা।